দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আকিজ সিমেন্ট মুক্তবাক অনুষ্ঠানে। মাহাথিরের গণতন্ত্র বাংলাদেশের বাস্তবতা এই বিষয় নিয়ে আলোচনা করছি সৈয়দ আবুল মকসুদ, ডক্টর আহসানিস মনসুর ও মোহাম্মদ আরাফাতের সঙ্গে। আমি সৈয়দ আবুল মকসুদ আপনার কাছে আবার আসতে চাই। আরাফাত, আপনি এই প্রশ্নের জবাব দিতে চেয়েছিলেন, পরে দেবেন, আমি একবার এসে আপনার কাছে ধরবো। আমি যেখানে আলোচনা হচ্ছিল, যেটা আমরা একটু বিরতিতে কথা বলছিলাম, যে ডেমোক্রেসি এন্ড ডেভেলপমেন্টের ভিতরে একটা সমন্বয় করা একটা ডিফিকাল্ট টাস্ক হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মতো দেশে। অনেকটা এরকম হয় যে একজন পেশেন্ট রয়েছেন লাইফ সাপোর্টে, আরেকজন পেশেন্টের ওই সিটটা দরকার, তিনি লাইফ সাপোর্টে যেতে চান। এখন কাকে দেওয়া হবে, তখন ডাক্তার হিসাব করেন কার বাঁচার সম্ভাবনা কত বেশি, সেই হিসাব করেই ডাক্তাররা ডিসিশন নেন। খুব ডিফিকাল্ট সিচুয়েশন, ডিফিকাল্ট ডিসিশন কিন্তু নিতে হয় অনেক সময়। আপনি কি মনে করেন এই যে আমরা যে আলোচনা করছি মাহাথিরের গণতন্ত্র, বাংলাদেশের উন্নয়ন, এই যে ডেমোক্রেটিক স্পেসের ভিতর যে আনডেমোক্রেটিক কাজকর্ম হয়ে যাচ্ছে, ফলে ডেমোক্রেসির প্রতি মানুষ আস্থা রাখছে, অন্যদিকে গণতন্ত্রের ক্ষতি করছে, সেই জায়গাতে চয়েস নেওয়াটা কি খুব কঠিন কিছু? আমরা কিসের পক্ষে যাব? না, কোনো কঠিনই না, কারণ ডেমোক্রেসি এবং ডেভেলপমেন্ট দুইটা সমান্তরাল ভাবেই হতে পারে। সেটা তো আমরা দেখছি। আমাদের একটু দূরে মালয়েশিয়া যাওয়ার দরকার কি, ভারতই তো আছে। সেখানেও যে শুরু থেকে যেটা পাকিস্তানে করতে পারে নাই, ভারত একই দিনে স্বাধীন হয়েছে কয়েক ঘন্টার ব্যবধানে, কিন্তু সেখানে অবিচল ভাবে ভারতে গণতান্ত্রিক ধারাটা আছে এবং সেখানে যে ডেভেলপমেন্টটা হয়েছে সেই ডেভেলপমেন্টটা কিন্তু খুব একটা স্লো প্রসেসে হয়েছে ভারতের ডেভেলপমেন্টটা, যেটা জওহরলাল নেহরু যে গণতন্ত্রের যে ভিত্তিটা করেন সেখানে দেখা যাচ্ছে। কিন্তু পাকিস্তানে তারা মনে করলো, যেটা আমরা দেখেছি পাকিস্তানের যে ওই সময়ের কাগজপত্র, সেটা হলো যে আমেরিকা থেকে সাহায্য নিয়ে ওটা করলো, যে আমেরিকা থেকে সাহায্য নিয়ে তাড়াতাড়ি ভারতের চেয়েও আমরা এগিয়ে যাবো। ভারতে যেটা হয়েছে সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সরকারি দল, বিরোধী দল, তারা একেবারে ভারতের মূল সংবিধানের যে চেতনা তার থেকে বিরোধী ছিলেন না। ইভেন যে বিজেপি, যাকে তারাও কিন্তু মহাত্মা গান্ধীকে জাতির পিতা মেনেই পলিটিক্স করছেন, তারা ইন্দিরা গান্ধীকে জাতীয় নেত্রী মেনেই কনস্টিটিউশনকে বাংলাদেশের সঙ্গে ভারতের পারফেক্টলি বাংলাদেশের সঙ্গে ভারতের তুলনা করতে হবে, কারণ ওদের যত পরিবর্তন যদি কিছু হয়ে থাকে সেটা কিন্তু ডেমোক্রেটিক প্রসেসে হয়েছে। বাংলাদেশের মতো আনডেমোক্রেটিক কাটাচ্ছে না, আনডেমোক্রেটিক প্রসেস তো দূরের কথা, কনস্টিটিউশনটাই তো করে রাখলো। এটা তো স্থগিতই ছিল অনেকদিন বাংলাদেশ, যেখানে কনস্টিটিউশন স্থগিত যারা করে, মার্শাল লর সঙ্গে তো আপনার ডেমোক্রেসি তো আপনার তুলনা করতে পারবেন না। যেহেতু সেটা হয়েছে এবং সেটা হলো বাস্তবতা, যেটা হয়ে তো গেছে, যেভাবেই হোক হয়ে গেছে। কিন্তু যখন আবার আমরা সেই সংসদীয় গণতন্ত্রে ফিরে এসেছি, এটা একটু পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়েও যদি যায়, তাতে আমার মনে হয় যে খুব একটা। আর আপনি যেটা প্রক্রিয়াতে থাকাই দরকার না, এই প্রক্রিয়াটা আছে তো, এখনো তো সেটাই চলছে, এখনো তো নাই এরকম সেটা হবে না। মানুষ মনে করবে আমাদের তরুণ শ্রোতা যারা, তারা মনে, কিন্তু মালয়েশিয়ার যে ব্যাপারটা, সেটা একটা দেশটা ছিল অত্যন্ত অনগ্রসর দেশ, একটা দুর্বল কৃষি ব্যবস্থা ছিল সেখানে। সেই জায়গা থেকে মাহাথির, তার আগে 3 জন প্রধানমন্ত্রী গেছেন, তারাও দেশে কাজ করেছেন। এই যে তার বইয়ের মধ্যে তার রাজনীতির উপরে তিনি একটা মস্ত বড় বই লিখেছেন। সেটার ভিতরে ধীরে ধীরে কি হবে, তিনি আসলেন একজন সাধারণ ডাক্তার। তার আগে যে 3 জন প্রধানমন্ত্রী ছিলেন, সেই 3 জন প্রধানমন্ত্রী ফিউডাল ক্লাসের। আর মালয়েশিয়ার নাম আমরা নেব কেন? কারণ মালয়েশিয়া তো এখনো ফিউডালিজম আছে, কারণ সেখানে হচ্ছে সুলতান, হেড অফ দি স্টেট হলো সুলতানরা, ঘুরি ঘুরি সেটা ঘুরি ঘুরি এক এক স্টেটে আসছে। তা কাজেই সেখানে তো আপনার ইংল্যান্ডে তো রানী, কিন্তু ইংল্যান্ডের রানীর চেয়েও এটা হলো সুলতানের রানী। কিন্তু তার এর আগে যে 3 জন প্রধানমন্ত্রী গেছেন, সেই 3 জন প্রধানমন্ত্রী ওই ফিউডাল পরিবার থেকে আসতেন, কিন্তু তিনি হলেন একজন ডাক্তার ছিলেন। সেই ডাক্তার ধীরে ধীরে বলতেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে গণতান্ত্রিক চর্চা এবং উন্নয়নের চর্চায় মালয়েশিয়া প্রাসঙ্গিক তেমন একটা নয়। আমাদের যে রাজনৈতিক দলগুলি, এখনো যে দলগুলি আমাদের দেশে আছে, আওয়ামী লীগ হলো সবচেয়ে বড় গণতান্ত্রিক দল, এবং এই দল দেশ থেকে বেরিয়ে গিয়ে আরো অনেকগুলি দল হয়েছে। এদিকে কমিউনিস্ট পার্টি আছে, এদিকে বিএনপিও একটা গণতান্ত্রিক দল। তারা দাবি করে যে তারা খালেদা জিয়ার ভাষা কি বলে, যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। বেশ, তা যদি হয়ে থাকে তাহলে খুব ভালো কথা, সেটাই। কিন্তু এখন সবচেয়ে বড় গণতান্ত্রিক দল যেটা আওয়ামী লীগ, সেই দলের কাছ থেকে কিন্তু অগণতান্ত্রিক, আধা গণতান্ত্রিক এই জিনিসটা কিন্তু। আপনার কাছে আসতে চাই, আপনি কিভাবে কি দেখছেন? মালয়েশিয়াকে ডেভেলপমেন্ট করেছেন, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে কিন্তু ডেমোক্রেসির বিকল্প কিছু নেই, ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস, এবং ডেভেলপমেন্টের সঙ্গে সংঘাতপূর্ণ হয় না, এবং সেটা উন্নয়নের সঙ্গে তিনি ভারতকে উদাহরণ। ভারত কেন, ভারত আমি শ্রীলঙ্কার কথাও বলবো, শ্রীলঙ্কাও তাই। শ্রীলঙ্কা তো কিভাবে করছে দেখুন, প্রত্যেকটা দেশেই ডেমোক্রেটিক প্রসেসটা কিছু না কিছু ভাবে ভিন্ন হয়, এটাই স্বাভাবিক, এটা নিয়ে কোনো বিতর্কের কিছু নেই। কিন্তু
একটা কিন্তু কমন থিম অনেক ক্ষেত্রেই পাওয়া যায়। ভারতের ক্ষেত্রে যেটা আমি বলবো যে ভারতের ফেডারেল গভর্নমেন্টের কেউ ইন্টারফেয়ার করতে পারে নাই কনস্টিটিউশনকে নিয়ে, এবং এই প্রসেসটা ইন্ট্যাক্ট আছে। স্টেট গভর্নমেন্টে কিন্তু ভারতের থেকে শেখার মতো কিছু নাই, লেটস বি অনেস্ট অন দ্যাট, ইটস ইকুয়ালি। আমাদের যে একটা প্রবলেমটা হচ্ছে, আমাদের প্রবলেমটা অনেকটা স্টেট গভর্নমেন্টের প্রবলেমের মতো ভারতে, যেখানে ওই সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোয়ালিটি অফ লিডারশিপ, যে কোয়ালিটি অফ মন্ত্রিত্ব, যে কোয়ালিটিগুলো লাগে, আপনি দেখুন ভারতের প্রত্যেকটা প্রাইম মিনিস্টার যারা হয়েছে তাদের গুণগত মান দেখেন, প্রেসিডেন্ট যারা হয়েছেন তারা হাইয়েস্ট অফ দ্য সোসাইটি, মানে বিশেষ করে নন কংগ্রেস গুলো আরো ভালো কোয়ালিটির, এটাই হলো বৈশিষ্ট্য। তো এখানে আমি যেটা বলতে চাই যে এই জন্য ভারতকে আমরা ঠিক আমাদের সাথে কম্পেয়ার করলে ঠিক হবে না। আমি যেটা বলতে চাই যে দেখুন, এই গণতন্ত্র এবং কম্প্রোমাইজ গণতন্ত্র যেটা, সেটা কিন্তু ওয়াইডলি ইউজড ওয়ার্ল্ডে। ইটস নট দ্যাট ইটস নট ইভেন সৌদি আরবে বলবে আমাদের দেশে এক ধরনের গণতন্ত্র আছে, আমরা সুরা আছে, অমুক আছে, তমুক আছে, তাদের মাধ্যমে আমরা করছি। বটম লাইন, কমিউনিস্ট পার্টি তো কমিউনিস্ট পার্টি চায়নাতে তো একই। বটম লাইন হচ্ছে প্রত্যেক দেশেই স্লাইটলি ডিফারেন্ট ফর্মস অফ অর ফান্ডামেন্টালি ডিফারেন্ট ফর্মস অফ ডেমোক্রেটিক লেভেল লাগানো থাকে। এখন কথা হলো যে সেটা লেজিটিমাইজ করার জন্য কিন্তু আবার একটা জিনিস দেখবেন, সব দেশেই ওই সৌদি কিংও ভয় পায় যে যদি আমার তেলের দাম বেশি কমে যায়, যদি আমি জনগণকে সন্তুষ্ট না রাখতে পারি, আমি কিন্তু আমার গদি রাখতে পারবো না। মহাতিরের পার্টিও ভয় পায় যে যদি আমার গণতন্ত্র, যদি আমার পার্টিকে ধরে রাখতে হয়, ইলেকশনে আবার জিততে হয়, স্লাইট ম্যানিপুলেশন করি আর না করি, আমাকে কিন্তু গণতন্ত্র এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ধারাটাকে বজায় রাখতে হবে। এটা কিন্তু ওয়েল ইনগ্রেইনড, কোরিয়ানদেরও সেটাই ছিল। এখন কোরিয়া ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি কিন্তু এমনি হয় না। মালয়েশিয়া ইজ নট ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি, মানে সেই যে is a high middle income economically solvent country. It's solvent, high middle income country, but it's not industrial country. Industrial country হতে গেলে institutional democratic process এ level up তো ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি বলছে তো না মালয়েশিয়া no হয়ে উঠছে প্রায়। they can claim whatever, but it's not industrial country. It's in only industrial country in Asia is Japan and Korea and Singapore. Even not China. No, China is a middle income country. So এবং পৃথিবীতে খুব ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি খুব বেশি নাই, ওই ইউরোপের কয়েকটা এবং আমেরিকার কয়েকটা ছাড়া ওই মাপের না। কত নম্বর আসলে নতুন ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি হিসাবে একমাত্র কোরিয়াই হয়েছে, নট ব্রাজিল, নট রাশিয়া। আমাদের একজন দর্শক আছে, একটা প্রশ্ন কি নিয়ে নেব? শিওর। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চাঁদপুর থেকে ইসমাইল তালুকদার খোকন বলছিলাম। হ্যাঁ খোকন বলুন। আজকের সম্মানিত অতিথিবৃন্দের কাছে আমি একটু জানতে চাচ্ছিলাম, জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিশ্ব যখন বর্তমান সরকারের নির্দিষ্ট কর্মসূচির প্রশংসা করে, তখন ফলো করে প্রচার করেন এবং তাদের প্রশংসা করেন। অন্যদিকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিশ্ব যখন বাংলাদেশের নির্বাচন গণতন্ত্র নিয়ে কথা বলেন, তখন তাদের নিন্দা করেন। এটা ডাবল স্ট্যান্ডার্ড কিনা? আপনাকে ধন্যবাদ। এটা তো আমরা যেটাকে বলি স্বাভাবিক একটা, যেটা আমি শুনতে চাই সেটা শুনতে পারলে আমার ভালো লাগে, যেটা আমি শুনতে চাই না সেটা শুনতে গেলে আমার খারাপ লাগে, আমি ওটাকে প্রত্যাখ্যান করার চেষ্টা করি। সেটা নিয়ে আমি মনে হয় না সেটা নতুন কিছু আমরা দেখছি এখানে। আপনি তাহলে আপনার ফিনিশিং লাইন করতে হয়। আমার ফিনিশিং লাইনটা এটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে যে অবস্থায় আমরা আছি, এটাকে প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া আমি মনে করি না। তবে আমি এটাও মনে করি যে ইলেকশন হলে পরে যে পার্টি আসতো তারাও কিন্তু প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন করতো না। দ্যাটস দ্য রিয়ালিটি অফ দ্য, যেই আসতো তারাও করতো না। এই চয়েস অফ দ্য টুর মধ্যে এখন জনগণ হচ্ছে মোটামুটিভাবে স্থবির। আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা এখানে যেতে চাচ্ছে না, এখানে চয়েস ইজ নট দেয়ার। সো তারা কিন্তু সেই ক্ষেত্রে হয়তো আওয়ামী লীগ মনে করতে পারে এবং এটা একটা লেজিটিমেট স্ট্র্যাটেজি চিন্তা করতে পারে। পলিটিক্যাল পার্টিগুলোর একটা দায়িত্ব আছে জনগণকে একটা চয়েস দেওয়ার, এবং না চয়েস তারা দিচ্ছে, কিন্তু একটু মানে যা দিচ্ছে জনগণ নিতে পারছে না। সবই যদি নেগেটিভ ভোট হতো তাহলে সবগুলোই নেগেটিভ হতো। জিনিসটা যেটা হচ্ছে, আমার যেটা পার্সোনালি মনে হয়, আপনি যদি ধরেন ডেমোক্রেসির কথা বলেন, ডেমোক্রেসির যে দুইটা দিক আছে, একটা শুধু যে ইলেকট্রাল ডেমোক্রেসির কথা বলেন, তাহলে আজকে যে একটা অভিযোগ আওয়ামী লীগের এগেনস্টে যে কিছু কিছু ইলেকশন রিগড হচ্ছে এই সেই, আবার আওয়ামী লীগের অধীনে অনেকগুলো ইলেকশনে কিন্তু বিএনপি জিতেছে, সেগুলো আবার প্রশংসিতও হয়েছে। তো একই সাথে আপনি দেখেন এই অভিযোগ কিন্তু আওয়ামী লীগের এগেনস্টে যদি করেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও আপনার ওই যে ঢাকা ৭ থেকে শুরু করে যে বিভিন্ন ইলেকশন যেভাবে রিগড করেছে, তারও আগে মাগুরা যে 10
এই যে এই ইলেকশনগুলো হচ্ছে এই নজির আছে, কাজে বিএনপি আসলে ওইভাবে মানে এটাকে বলার কোনো ইয়ে রাখছে না, মানে তার সেই লেজিটিমেসিটা বা সেই স্ট্রং এই জায়গাটা কিন্তু থাকছে না। কিন্তু অন দ্য টপ অফ দিস বিএনপি বলাটাই তো শেষ কথা না। আমি আসছি ওখানে, নৈতিক জায়গাটা বিএনপি, আমি নৈতিক জায়গাটা এক্স্যাক্টলি দুর্বল। বিএনপি বলা সবকিছু নয়, কিন্তু আমি বলছি যেখানে মানে আপনার বাই পার্টিজান একটা পলিটিক্যাল সিচুয়েশনে একজন আরেকজনকে তো অল্টারনেট করছে, এই জায়গা থেকে আমি বলছি। আপনি অন্য কোনো বিকল্প কোনো কিছু পাওয়ার আগ পর্যন্ত তো এই জায়গা থেকে যদি আপনি দেখেন, তো ডেমোক্রেসি এবং ইলেকশনের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যদি চিন্তা করেন, তাহলে বিএনপির কিন্তু নৈতিক জায়গা নাই, কারণ তারা এমন কোনো বেটার রাদার ওয়ার্স্ট কিছু তাদের নজির আছে। এবার যদি আপনি আসেন অন্যান্য ডেমোক্রেটিক প্র্যাকটিস এবং বিহেভিয়ার, সেক্ষেত্রেও আপনি বিএনপির আমলে যে ঘটনাগুলি ঘটেছে, একবারে তদানীন্তন বিরোধী দলের নেত্রীর উপরে গ্রেনেড অ্যাটাক থেকে শুরু করে দিনে দুপুরে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে আপনার এমপি সিটিং এমপিদের, ওই বিহেভিয়ার গুলো যদি আপনি গণনা দেন, সেখানেও বিএনপির কোন নৈতিক অধিকার থাকছে না। তাহলে কি দাঁড়ালো, কোথায় এসে ঠেকলো? উন্নয়নের জায়গায়। এখন উন্নয়নের জায়গায় আওয়ামী লীগ আবার অনেকখানি এগিয়ে গেছে বিএনপি চাইতে অনেক ক্ষেত্রে উন্নয়নের প্রশ্নে। তখন হচ্ছে ডেমোক্রেসি তো কোথাও আমরা ঠিক মতন পাচ্ছি না, ধরো যে মাঝখানের মানুষগুলোর কথা বলছেন, তাহলে উন্নয়নটা নিয়েই থাকি। আর রানা সাহেব যে প্রশ্ন করলেন তার প্রশ্নের সাথে রিলেট করে যদি আমি এভাবে বলি যে এই যে কথাটা যে উঠছে ডেমোক্রেসি না উন্নয়ন, একটা জায়গাতে ধরেন সমালোচিত হচ্ছে আওয়ামী লীগ ক্ষেত্র বিশেষে এই রিসেন্ট ইলেকশন গুলো নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু এইটাকে প্রতিপক্ষ সে উন্নয়ন কথাটা আসছে মানেই একটা অ্যাকনলেজমেন্ট যে হ্যাঁ উন্নয়ন হচ্ছে, বাই ডিফল্ট একটা অ্যাকনলেজমেন্ট যে হ্যাঁ উন্নয়ন হচ্ছে। এটাও তো এক ধরনের অ্যাচিভমেন্ট আমি বলবো গভর্নমেন্টের উন্নয়নের পার্সপেক্টিভ থেকে। আর ওনার যে প্রশ্ন ছিল সেখানে যেটা মনে হয় যে উন্নয়নগুলি তো পজিটিভ নিউজ, সাধারণ অর্থে আপনার গণমাধ্যমগুলি পজিটিভ নিউজ অত বেশি বলে না, বললেও দর্শক ধরে রাখা যায় না, কারণ আপনি উন্নয়নের কথা 1 ঘন্টার প্রোগ্রাম করলে অনেকে চ্যানেল সুইচ করে চলে যাবে। সরকারের দায়িত্ব উন্নয়ন করা, যদি সে কথা বলি, না দুটো জিনিস আছে। উন্নয়ন করেছেন, এটা তো প্রশংসার কি আছে? না দুটো জিনিস আছে না এখানে, এটা আপনার প্রশ্নের উত্তরে আমি আসছি। তার আগে বলি, কিন্তু যেখানে ধরেন সরকার চলতে গেলে চলার পথে বিচ্যুতি হবে, কিছু ভুল হবে, ভ্রান্তি হবে, সেগুলো যখন আপনি জমা করে একটা শো করবেন বা একটা নিউজ করবেন, এটা চাহিদা অনেক বেশি প্রোডাক্ট হিসেবে, যে কারণে গণমাধ্যমে দেখা যায় যে অনেক বেশি সমালোচনার বিষয়গুলো চলে আসছে। এই কারণে সরকারের ব্যর্থতাগুলি অনেক সময় আউট অফ দ্য কনটেক্সট প্রেজেন্টেড হয় এবং আউট অফ প্রপোর্শন ব্লোনও হয়। হ্যাঁ, সেই জিনিসগুলো সেখানে আমার মনে হয় যে কিছুটা জার্নালিস্টিক ইন্টিগ্রিটি ব্যাপার আছে, যে আলোচনা করলে সমালোচনাগুলো সমালোচনা হওয়া উচিত, অ্যাচিভমেন্টগুলি আনা, ব্যর্থতার জায়গাগুলি সঠিক তথ্যপত্র ভিত্তিতে নিয়ে আসা, সেই জিনিসগুলি হলে মনে হয় মানুষ আসলে সত্যিকার অর্থে উপকৃত হয়, আর না হলে এন্টারটেইন হয়, হয়তো কতটুকু উপকৃত হয় আমি জানি না। আর আপনি যেটা বললেন যে দায়িত্ব, এটা ঠিক, সরকার তো এসছেই দায়িত্ব পালন করার জন্য, কিন্তু এই দায়িত্বটাই বা কয়জন কতটুকু কিভাবে পালন করেছে বাংলাদেশে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে যে দায়িত্ব নিয়ে যদি একটা ভালো কাজ করে, তাকে অতটুকু প্রশংসা যদি আপনি না করেন, তারও তো একটা মোটিভেশন লাগবে, তারও তো একটা অনুপ্রেরণা লাগবে। সে তো আপনার কাছে টাকা পয়সা যাচ্ছে না, একটু প্রশংসা করলে এত কি ক্ষতি আমাদেরই বা হয়ে যায়। যেই হোক, আমি সরকারের কথা বলছি না, যদি দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করে ভালো কাজ করে কেউ দেখাতে পারে, তাকে যদি দুটো ভালো কথা বলি, তাতে আমাদের তো 2 পয়সা খরচ হবে না। তাতে করে একজন ছাত্রের দায়িত্ব আছে ভালো রেজাল্ট করা, কিন্তু ভালো রেজাল্ট করে প্রশংসা করতে হয়, তাহলে তো আমি ডিমোটিভেটেড হবো। আমি কি থ্যাঙ্কলেস একটা প্রফেশনে বা একটা দায়িত্ব নিব? আমি দায়িত্ব নিয়ে খাটাখাটনি করে কাজ করলাম, দায়িত্ব নিয়ে এসছি, এখন আপনি প্রশংসা করবেন না, ভুল করলে শুধু গালি দিবেন, তাহলে তো আমিও ওই দায়িত্ব নিতে আর কেউ চাবে না ভবিষ্যতে। দর্শক, আমরা আবার একটা ছোট বিরতি নেব, ফিরছি একটু পর, থাকুন আমাদের সঙ্গে।